আজ ১ মাস হলো আয়নার সামনে দাঁড়ায় না। কারণ আয়নার সামনে দাঁড়ালে নিজের চেহারার দিকে তাকালে আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। না আমি ফর্সা কোনো কালেই ছিলাম, তবে কালোও নই। মায়ের পরম যত্নের আমাকে কেউ কখনো কালো বলতে পারেনি। আমার বাবা কৃষিকাজ করেন, অনেক শখ করে মোটা অঙ্কের যৌতুক দিয়ে বিয়ে দিয়েছিলেন সরকারি চাকরিজীবীর কাছে। বিয়ের সময় বলেছিল বাসায় রাখবে, কিন্তু বিয়ের পর তাদের কোনো কথাই রাখেনি। আমাকে এক নাকফুল ছাড়া কিছুই দেয়নি। বিয়ের ৩ বছর শেষ, বাসায় নিবে না কখনো বলে। তার বাড়িতে তার বাপ মা বোনের মন জুগিয়ে থাকতে পারলে যেন থাকি, না থাকলে চলে যাই। তার বাপ মা এই রোদের মধ্যেই ধান ভুট্টা সব কাজ একা আমাকে দিয়ে করিয়ে। এত কাজ করার ফলে ২ দিন আগেও অসুস্থ হয়ে গেছিলাম। সারা রাত বমি করেছি, পরে ৩টে ইঞ্জেকশন, আবার সেলাইন করে সুস্থ হয়েছি। একদিন পর থেকে আবারও কাজ, ধান তুলে এসে আবার রান্নাও করতে হয়, তাও একা হাতে সব। একদিন বাবা আমাকে না জানিয়ে বাড়িতে এসেছিল, ২ হাত ভর্তি জিনিসপত্র। কিন্তু আমার শ্বশুরবাড়ির মানুষরা না জানিয়ে আসার জন্য এক বিন্দু অপমান করতে ছাড়েনি। তার উপর আমার নানান দোষ। শেষে আমার বাবা কাঁদতে কাঁদতে চলে গিয়েছিল। শ্বশুরবাড়ি থেকে আমার স্বামীকে কি জানানো হয়েছিল জানি না, তবে রাতে তিনি ফোন করে আমাকে বললেন আমার বাবা মায়ের সাথে যদি আমি কোনো রকম যোগাযোগ রাখি তাহলে সেই দিনই হবে আমার এই বাড়িতে শেষ দিন। বাবার চোখের জল কেমন যেন আমাকে পাথর করে দিয়েছিল। আমি তাদের সাথে আর যোগাযোগ রাখিনি। অজানা অভিমানে আমার মা বাবার হাহাকার ও আমার মনের পাথর গলাতে পারেনি, কিন্তু তাতেও আমার শ্বশুরবাড়ির কেউ সন্তুষ্ট হতে পারেনি। অনবরত আমাকে কথায় কথায় আঘাত করত। স্বামীও বাড়ির সবার কথা শুনে যাওয়া নয় তাই বলতো। একবার স্বামী ছুটিতে বাড়ি আসলো, শাশুড়ি তার কানে কি যে বিষ দিয়েছিল জানি না। রাতে আমাকে কিছু না বলেই এমন মার মারলো, টানা ১ সপ্তাহ বিছানা ছেড়ে উঠতে পারলাম না। কিন্তু এর মধ্যে কেউ আমাকে একটা ঔষধও এনে দেয়নি। কিন্তু এমন খবর পেয়ে আমার বাবা আর থাকতে না পেরে ছুটে এসেছিল আমার কাছে আমাকে নিয়ে যেতে, কিন্তু তারা একটিবার আমার বাবাকে আমার সাথে দেখা করতেও দেয়নি। বলেছে আমি দেখা করতে চাই না। তারপর দূর দূর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি বাবার সাথে যেতে চাইলে আমার শাশুড়িও আমাকে আবারও মারে। সেই দিন আমার বাবার কান্নার আহাজারে আমার কানে ধুম করে বেজে উঠল, আমার মনের পাথর একটু গলল। সেই সাথে প্রত্যেককে শিক্ষা দেওয়ার প্রতিজ্ঞা মনের মধ্যে জ্বলে উঠল। অসুস্থ হয়ে আর ১৫ দিন বিছানায় পড়ে রইলাম। একটিবার কেউ তাকিয়ে দেখল না। এদিকে স্বামীর চাহিদা পূরণ করতে পারছিলাম না, তাই সে জানালো সে যেখানে থাকে সেখানের একজনকে পছন্দ করে, তাকে বিয়ে করতে চায়। যেই বলা সেই কাজ, পরের দিনই ঘরোয়াভাবে তাদের বিয়ে হলো আমারই চোখের সামনে। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা হলো ঘর থেকে, স্টোর রুমে। আমি সেই দিন চিৎকার করে বলেছিলাম কেন এমন করছেন আপনারা আমার সাথে? আমাকে পছন্দ না তো আমাকে আমার বাবার কাছে যেতে দিন। আমার স্বামী আমার চুলের মুঠি ধরে বলল, তাহলে তোর কাবিনের টাকা কে দিবে? তুই মরে যা, তাহলে তোর বাপের কাছে তোকে দিব। তোকে শুধুমাত্র যৌতুকের জন্য বিয়ে করেছিলাম। আমার স্বামীর দ্বিতীয় বউ আমায় দেখেও না দেখার ভান করে স্বামীকে নিয়ে ঘরের দরজাটা আটকালো। এইবার আমার মনের পাথর পুরোপুরি করলো। বাবা মাকে ভীষণ মনে পড়লো, তাদের একটিবার দেখতে ইচ্ছে করলো। এভাবে আরও ৭ দিন গেল। আমার বাবা আরও একবার এসে ঘুরে গেছে। সেদিন ভোরে বাথরুম থেকে বের হয়েছি, তখন দেখি আমার স্বামীর দ্বিতীয় বউ গোসল ঘরে ঢুকছে গোসল করতে। আমাকে দেখে দাঁড়িয়ে বলল, ভেবো না তোমার ব্যবহার করা সেকেন্ড হ্যান্ড জিনিস আমি ব্যবহার করছি, বরং কিছুদিন তুমি আমার ব্যবহারের জিনিসের স্বাদ পেয়েছো। যদিও সেটা আমার সৌভাগ্য, তাই এখন মন খারাপ করো না। যার জিনিস সেই তার স্বাদ নিচ্ছে। জানো, সারা রাত অনেক আমাকে জ্বালিয়ে মারে, এত আদর করে, আমার জন্য একদম পাগল। ও একটা জিনিস আছে তোমার জন্য, 1 মিনিট ওয়েট। এই বলেই মেয়েটা ঘর থেকে একটা বিশেষ শিশি আমার হাতে ধরিয়ে দেয়। তারপরে বলে, বেশি খারাপ লাগলে এটা খেয়ে নিও, সারা জীবনের মতো মুক্তি পেয়ে যাবে। তবে মেয়েটা আমাকে মুক্তি দিতে গিয়ে যে নিজের জীবন থেকে সব থেকে বড় ভুলটা করলো তা সে বুঝতে পারেনি। 5 দিন পর ভোরে পুলিশের গাড়ি, বাড়ি ভর্তি মানুষ। এত মানুষ দেখে আমার মা বাবার আত্মা কেঁপে উঠল। কিছু হলো না তো তার শিখা মায়ের?
বিশ্বাস করুন স্যার, আমি আর আমার মা বাবা নীলুফাকে মারেনি। হ্যাঁ, কালকে আমাদের মধ্যে একটু ঝামেলা হয়েছিল, কিন্তু তার মানে তো এই না যে আমি আমার স্ত্রীকে মেরে ফেলবো। আমি ওকে খুব ভালোবাসতাম, আর একটু ঝামেলা তো সব সংসারেই হয়ে থাকে। কথাগুলো অনুরোধের সুরে অনেক পুলিশ অফিসারকে বলে। পুলিশ অফিসার অনেককে থামিয়ে দিয়ে বলে, দেখুন মিস্টার অনিক, একটু ঝামেলার জন্য কত মার্ডার দেখলাম। অপরাধ করার পর সবাই বলে আমি অপরাধ করিনি, আর এখন আপনাদের থানায় যেতেই হবে, কারণ মিসেস নীলুফার বাবা মা আপনাদের নামে FIR করেছে। তাই আমাকে কিছু বলে কোনো লাভ হবে না। অফিসার কথা শেষ না করতেই আমার বাবা পেছন থেকে অনেককে ডেকে বলে, আমার মেয়ে কোথায় বাবা? কি করেছো তোমরা তার সাথে? এত মানুষ দেখছি, তাকে তো কোথাও দেখছি না। পুলিশ অফিসার তাকালেন আমার বাবার দিকে, তারপর বললেন, আপনি কে? আর আপনার মেয়ে মানে? আর মিস্টার অনিক আপনার কে হয়? অনিক বেশ ঘাবড়ে গিয়ে বলল, কেউ হয় না, এরা আমার। কে আপনারা? আমি তো আপনাদের চিনি না। আমার বাবা কেঁদে উঠে বললেন, কি বলছো তুমি বাবা এইসব? আমার শিখামা কোথায়? স্যার, শিখা আমার মেয়ে, আর অনেক বাবার বউ। অনেক দিন হলো ও আমার মেয়ের সাথে আমাদের যোগাযোগ করতে দেয় না। অফিসার বললেন, কি বলছেন কি? মিস্টার অনিকের স্ত্রী তো মিসেস নীলুফা। কি বলছে কি এনারা? মিস্টার অনিক? শিখাকে? অনেক বলে, এরা মিথ্যা বলছে অফিসার, আমি শিখা নামের কাউকে চিনি না। আমার বাবা মা কেঁদে উঠে বলে, না না, আমরা মিথ্যা বলছি না স্যার, দয়া করে আপনারা আমার মেয়েকে খুঁজে বের করে দিন। ওকে এরা লুকিয়ে রেখেছে, হয়তো বাড়িতে কোথাও আছে, একটু খুঁজে দেখুন স্যার, আমার মেয়েকে বাঁচান। পুলিশ অফিসার বললেন, আচ্ছা, আপনি যে সত্যি বলছেন এর কোনো প্রমাণ আছে আপনার কাছে? আমার বাবা মা আর কিছু বলতে যাবে তার আগেই কনস্টেবল এসে বলে, স্যার, স্টোর রুমে হাত পা বাঁধা অজ্ঞান অবস্থায় একটা মেয়েকে পাওয়া গেছে। পুলিশ অফিসার বললেন, হোয়াট? বাইরে নিয়ে এসো মেয়েটাকে। কি মিস্টার অনিক, মেয়েটাকে? আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনারা সুবিধার লোক নন। কি কি অপরাধ করেছেন আল্লাহ জানে, তবে চিন্তা করবেন না, আমার হাত থেকে এত সহজে মুক্তি পাবে না। স্টোর রুম থেকে মেয়েটাকে বার করতেই আমার বাবা মা বলে ওঠে, স্যার স্যার, এই আমার মেয়ে শিখা, দেখুন কি অবস্থা করেছে জানোয়ারটা আমার মেয়ের। এই মা শিখা, ওঠ, দেখ তোর বাবা এসে গেছে, আর কোনো ভয় নেই তোর। কি মা, রাগ করেছিস আমার উপর? আমার অনেক বড় ভুল হয়ে গেছে মা, আমি মানুষ চিনতে পারিনি, একটা অমানুষের হাতে তোকে তুলে দিয়েছিলাম, আমাকে মাফ করে দে মা। অবস্থা বেগতিক দেখেই অনেক পালানোর জন্য দৌড় দেয়, কিন্তু পুলিশ অফিসার খপ করে ধরে ফেলেন আর একটা কষে থাপ্পড় দিয়ে বলেন, পালানোর চেষ্টা করে কোনো লাভ নেই অনেক, বাড়ির চারিদিকে পুলিশ ফোর্স আছে, তাই সব কিছু সত্যি বল, না বললে পলানোর ব্যবস্থাও আমাদের জানা আছে। এইবার অনেক পুলিশ অফিসারদের পা ধরে বলে, স্যার, আমাকে মাফ করে দিন, আমি আমার বাবা মায়ের কথা শুনে লোভী হয়ে গেছিলাম। নীলুফার সাথে আমার অনেক দিনের সম্পর্ক, ওকে বিয়ে করব বলে বাড়িতে জানায়, কিন্তু বাড়ি থেকে নীলুফা শহরের মেয়ে, তাই মেনে নিতে চায় না। তখন বাবা মা গ্রামের মেয়ে শিখার সাথে বিয়ে ঠিক করে, মোটা টাকার যৌতুক নিয়ে। আমিও টাকার লোভে রাজি হই, কিন্তু বাড়িতে আগেই বলেছিলাম এই মেয়েকে আমার কাছে কখনোই নিব না। আসল কারণ বাড়িতে বলিনি যে শহরে আমি অলরেডি নীলুফার সাথে থাকি। বাড়ির মানুষ আরও খুশি হয় তাদের কাজ করার একটা মানুষ পাওয়ার জন্য। তারপর আমাদের বিয়ে হয়, কিন্তু বিয়েতে তেমন লোকজন জানাজানি করিনি। শিখা বাড়িতে থাকতো, আমি শহরে নীলুফাকে নিয়ে থাকতাম। কিছুদিন সব ঠিক থাকলেও শিখা মা বাবার মন জুগিয়ে চলতে পারছিল না, তাই নানা রকমের অশান্তি হতো। আমিও রাগের মাথায় ওর গায়ে হাত তুলতাম, একবার ওকে বেশি আঘাত করে ফেলি, কিন্তু তখন আমি ভয় পেয়ে যাই যদি ওর বাবা মা জানতে পারে, তাই ওর বাবা মার সাথে যোগাযোগ বন্ধ করে দেই। একসময় শিখা ওর বাবার কাছে যাওয়ার জন্য পাগলামি শুরু করে, তাই স্টোর রুমে বন্দি করে রাখি। তখনই আমি বললাম, এর পরেরটা আমার থেকে শুনুন স্যার, এই লোকটা আর তার মা বাপ কতটা হিংস্র তা শুনলেই বুঝতে পারবেন। অনিক আর তার মা বাবা কিছু বলতে চাইলে পুলিশ অফিসার ওদের থামিয়ে আমাকে বললেন, বলো মা। আমি বললাম, কিছুদিন আগে নীলুফা জানতে পারে যে গ্রামে অনেক বিয়ে করেছে। ও ছুটে গ্রামে চলে আসে, কিন্তু এসে আমাকে দেখতে পায় না, কারণ আমি তো স্টোর রুমে বন্দি।
পরে অনেক নীলুফার জেদের কাছে হার মেনে সেদিনই নীলুফাকে বিয়ে করে। কিন্তু বাড়িতে একটা মানুষ থাকে, তাকে কয়দিন লুকানো যায়। নীলুফা জেনে যায় আমার কথা। আমার এই অবস্থা দেখে ভীষণ কষ্ট পায়, খুব ঝামেলা হয় অনেকের সাথে আর ওর বাবা মার সাথে। এক পর্যায়ে ও পুলিশের কাছে যেতে চায় আর অনেক তখনই নীলুফাকে মারে। নীলুফা অসুস্থ হয়ে যায় আর বারবার একটু পানি চায়। তখন আমার শাশুড়ি মা মেয়েটাকে পানি দেয়। পানি খাওয়ার কিছুক্ষণ পরে মেয়েটা ছটফট করতে করতে মারা যায়। সেখানে অনেক, আমার শ্বশুরমশাই সবাই উপস্থিত ছিল স্যার। আমি এটা দেখে চিৎকার করি জন্য আমাকে মেরে মুখ বেঁধে স্টোর রুমে ফেলে রাখে। এরা সবাই এক একটা শয়তান, এদের শাস্তি দিন স্যার, এদের শাস্তি দিন। আমার জীবনটা তো শেষ করে তো দিয়েছে, আবার নীলুফার মতো ভালো একটা মেয়েকেও একেবারে শেষ করে দিয়েছে। আমি আর কিছু বলতে যাব তার আগেই আমার শ্বশুর শাশুড়ি আর স্বামী আমার দিকে তেড়ে আসে। আমার বলতে থাকে, সব মিথ্যা বলছে এই মেয়ে, সব মিথ্যা বলছে আমাকে ফাঁসানোর জন্য। বিশ্বাস করবেন না স্যার এর কথা। ওদের কথা শুনে পুলিশ অফিসার বললেন, শাট আপ। কে মিথ্যা বলছে আর কে সত্যি বলছে খুব ভালোই বুঝতে পারছি। রিফাতের লাশ গাড়িতে তোলা হয়েছে, এদেরও গাড়িতে তুলো। পোস্টমর্টম রিপোর্ট আসলেই বোঝা যাবে কে সত্যি বলছে আর কে মিথ্যা। কনস্টেবল রিফাত বলে, ইয়েস স্যার, এই চল। এই বলে অনিক আর মা বাবাকে ঘাট ধরে গাড়িতে তুললো। পুলিশ অফিসার মা বাবাকে সহ আমাকে নিয়ে হাসপাতালে ভর্তি করলেন। 7 দিন হাসপাতালে ভর্তি ছিলাম। তারপর মা বাবার সাথে বাড়িতে আসি। নীলুফার পোস্টমর্টম রিপোর্টে আসে পানির সাথে বিষ মিশিয়ে মারা হয়েছে। তার আগে গায়ে আঘাতও পাওয়া গেছে। তাই অনিক আর তার মা বাবা কোনো সুবিধা করতে পারেনি। আমার সাক্ষীতে আর সব প্রমাণের ভিডিওতে ওদের দোষী সাব্যস্ত করা হয়। নীলুফাকে মার্ডার আর আমাকে অ্যাটেম্পট টু মার্ডার এবং যৌতুকের জন্য বধূ নির্যাতনের চার্জে যাবজ্জীবন জেল হয়। আমার বাবা মাকে যৌতুক দেওয়ার জন্য কোর্টে মাপ চাইতে হয়। সবকিছু ঠিকঠাক হলেও আমার জীবনের উপরে এক ধকল কাটিয়ে উঠতে বেশ সময় লেগেছে। তবে মা বাবার সাপোর্টে খুব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাই। 1 বছর পর কারাগারে স্কুলে ভর্তি হই। তারপর সেখান থেকে ইন্টার কমপ্লিট করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হই। তারপর কেটে গেছে 7টি বছর। এখন আমি ভালো একটা কোম্পানিতে ভালো পোস্টে কর্মরত আছি। এই 7 বছর সব অতীত ভুলে আমার মনের পাথর গলেছে। অনেককে ভুলে নতুন করে আমার জীবনে আকাশ এসেছে। সে আমার সহকর্মী। একসাথে কাজ করতে করতে একে অপরকে ভালো লাগা, তারপর পারিবারিকভাবে জানিয়ে বিয়ে করতে চলেছি। 3 বছর আকাশকে চিনি, যথেষ্ট ভালো ছেলে। আমার অতীত জেনেও আমাকে ভালোবেসেছে। তবে নতুন জীবন শুরু করার আগে শেষবারের মতো অনেকের সাথে দেখা করতে যাচ্ছি। জেল থেকে খবর দিয়েছে সে নাকি খুব অসুস্থ আর শেষবারের মতো আমাকে একবার দেখতে চাইছে। প্রথমে ভাবলাম যাব না, তবে আমারও ইচ্ছা হচ্ছিল তাকে একবার নিজেকে দেখাতে। তাই আসলাম। বিকাল 4টে। দীর্ঘ 6 বছর পর আবার দেখা, কি মানুষ হয়ে গেছে। খানিকটা আফসোসের সুরে বললাম, কেমন আছেন অনিক? আমার কথা শুনে তাকালো আমার দিকে অনিক। আমি হেসে বললাম, চিনতে কি অসুবিধা হলো? অনিক বলল, না, চিনেছি। বিশ্বাস করো, জীবনের শেষ সময়ে তোমাকে একবার দেখার আমার ভীষণ ইচ্ছা ছিল। সেই আশা পূরণ করার জন্য ধন্যবাদ। আমি বললাম, এত মানুষ থাকতে আমাকে কেন হঠাৎ দেখার ইচ্ছা? অনেক হাসলো। তারপর বলল, যে বোকা মেয়েটাকে আমি বিয়ে করেছিলাম, দিনের পর দিন অত্যাচার করতাম, সেই মেয়ে কেমন সুযোগে সদ্ব্যবহার করে আমি পুরো পরিবারকে শাস্তি দিল। আমি এত বছর ধরে শুধু তাই ভেবেছি। যাকে আমি বোকা ভেবেছিলাম সেই মেয়ে যে এত চালাকি করবে তা কেউ স্বপ্নেও ভেবেছিল? আমি অনেককে থামিয়ে দিলাম। তারপর বললাম, দেখুন, আপনি আর আপনার পরিবার আপনাদের কর্মের জন্য শাস্তি পাচ্ছেন। এতে আমার কোনো চালাকি নেই। এই কথা বলতে যদি ডেকে থাকেন তাহলে আমি আসি। আমি আর কিছু বলার আগেই অনেক জেলের ফাঁকা জায়গা থেকে হাত দিয়ে আমার গলা চেপে ধরে আর বলতে থাকে, মা, তোর জন্য আমার জীবনটা শেষ। তোকেও সুখে বাঁচতে দিব না। আজকেই তোর দিন শেষ। আমার দম আটকে যাচ্ছে। তখনই পুলিশ এসে ওকে ছাড়িয়ে নেয়। আমি দম নিয়ে বাঁচি। সাথে পুলিশদের বলি, প্লিজ এই ধরনের মানসিক রোগীদের সাথে দেখা করতে ডাকবেন না। তারা আমাকে নানাভাবে সরি বলে। আমি আর দেরি করি না, সেখান থেকে বেরিয়ে পড়ি আর হাঁটতে হাঁটতে ভাবতে থাকি সেই দিনের কথা। স্টোর রুমে আমি অসুস্থ অবস্থায় পড়েছিলাম। হঠাৎ শুনতে পেলাম অনিক আর নীলুফার মধ্যে প্রচণ্ড ঝামেলা হচ্ছে। কারণ হলো অনিকের আবারও অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি হয়েছে, সেই নিয়ে মহা ঝামেলা। এক পর্যায়ে অনিক নীলুফাকে মারে আর তারপরে বাড়ি থেকে বের হয়ে যায়। শ্বশুর শাশুড়িও যা নয় তাই বলে ওদের উপরে রাগ এসে আমাকে মেরে ওঠায়। আমাকে মেরে ঘরে যায়
হঠাৎ নীলুফার শ্বাসকষ্ট শুরু হয়। শাশুড়ি মা দৌড়ে ওই ঘরে যায় আর চিৎকার করে আমাকে পানি নিয়ে যেতে বলে। আমিও পানি নিয়ে যাই, তবে তার আগে পানির সাথে ওর দেওয়া বিশেষ শিশি থেকে একটু মিশিয়ে দিই। ব্যাস, তারপরেই যা হওয়ার হলো। নীলুফার ফোন থেকে ওর মা বাবাকে মেসেজ দিলাম যে বাবা আমাকে বাঁচাও, আমাকে অনেক মেরে ফেলবে। ব্যাস, বাকি কাজ তারাই করেছে। তবে আমার কাজ আরও সহজ করে দিয়েছিল অনেক আমাকে বাইরে থেকে হাত পা বেঁধে স্টোর রুমে বন্দি করে রেখে। অতঃপর সুন্দর পারফেক্ট একটা গল্প আর সব প্রমাণ অনেকের বিরুদ্ধে। এর জন্য মাঝে মাঝে নিজেকে অপরাধী মনে হয়, কিন্তু পরেই মনে হয় নিজের জীবন বাঁচলো তো ফরজ, আর আমি সেটাই করেছি। তাই আমি কোনো অন্যায় করিনি। ওরা আমার সাথে যা করেছে তার শাস্তি শুধু দিয়েছি, সাথে নিজেকেও বাঁচিয়েছি। তবে এই সত্যিটা সারা জীবন শুধু আমার আর ওই উপরওয়ালার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাই। ভুলে যেতে চাই এই করুণ সত্যিটা। মনের পাথর ভেঙে আমিও একটু সুখী হতে চাই। সব ভাবনা থেকে বের হয়ে রাস্তায় বের হতেই দেখি সামনে আকাশ দাঁড়িয়ে। আমি বলেছিলাম আমাকে এখান থেকে পিক করতে, কারণ সব ভুলে নতুন করে এই মানুষটার হাত ধরে বাকি জীবনটা কাটাতে চাই। আমি জানি আকাশ আমাকে বুঝবে, ভালোবেসে আগলে রাখবে। আপনারা দোয়া করবেন। সব ভাবনার শেষে আকাশ আমার হাত ধরলো, আমিও শক্ত করে আঁকড়ে ধরলাম। তারপর একে অপরের হাত ধরে সামনের দিকে এগিয়ে গেলাম এক নতুন স্বপ্নের জগতে।